রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। সন্ধ্যে 7টা মানেই কিন্তু আপনারা জানেন বাংলার ভোটযুদ্ধ, অর্থাৎ এক্সপ্রেস নিউজের বিশেষ এই সান্ধ্যকালীন অনুষ্ঠান বাংলার ভোটযুদ্ধ। আমরা অবশ্যই বিশ্লেষণ করে থাকি সারাদিনের বিশেষ কিছু খবর নিয়ে, সারাদিনের বিশেষ কিছু প্রতিবেদন নিয়ে, যেগুলো একদম আলোচ্য বিষয় হয়ে কিন্তু থাকে। আমার সাথে আছেন এক্সপ্রেস নিউজের নিউজ এডিটর ভাস্কর ধর। আপনাকে অনেক অনেক স্বাগত ভাস্কর দা। আমরা কিন্তু একদম সরাসরি অনেকগুলো বিশ্লেষণ করব, একদম অনেকগুলো আছে। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ, সারাদিনে কিন্তু বিস্তারিত আলোচনা বিষয় নিয়ে যাব কিন্তু ভাস্কর দা। তার আগে আপনার থেকে জিজ্ঞেস করে নেব যে মমতা বন্দ্যোপাধ্যায় একদম প্রথম যে আমরা আলোচ্য বিষয়ে যাব, যেটা নিয়ে বিশ্লেষণ করব, যে ডুয়ার্স নাকড়াকাটায় কিন্তু মঙ্গলবাড়ি বাজার থেকে একদম চালসা মোড় হয়ে গলাই পর্যন্ত একদম পদযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন এই বিষয়ে? দেখো, এ বিষয়ে বলবো আর কি, যেটা বলার, ভোটের দিন এক এক করে এলো বলে এরকম পরিস্থিতি। 23শে এপ্রিল প্রথম দফার ভোট, এবং উত্তরবঙ্গ পুরোপুরি প্রথম দফায় ভোটের মধ্যে পড়ে যাচ্ছে। এর মধ্যে জলপাইগুড়ি, যেটা নাগরাকাটা তুমি বললে, ডুয়ার্স নাগরাকাটা মঙ্গলবাড়ি বাজার থেকে চালসা মোড় পর্যন্ত পদযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন জনসংযোগের কাজ চলছে খুব স্বাভাবিকভাবেই। শাসক দল তৃণমূল কংগ্রেস যতটুকু সময় আছে তার আগে শেষ জনসংযোগের কাজটুকু করে নিচ্ছে। এবং এটুকু বলা বাহুল্য যে প্রথম দফার নির্বাচন 23শে এপ্রিল, এবং এই 23শে এপ্রিলের মধ্যে কিন্তু এই যে জায়গায় মুখ্যমন্ত্রী প্রচার করছেন সেই জায়গা পড়ে যাচ্ছে। তো এই প্রথম দফার যে ভোট হবে, দেখো, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এই সমস্ত জায়গা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, সব প্রথম দফায় ভোট হবে। শুধুমাত্র যে প্রথম দফায় ভোট হবে এইটুকুই তথ্য নয়, আরও খবর আছে এ নিয়ে। কতটা রাজ্য পুলিশ থাকবে, কেন্দ্রীয় বাহিনী কত থাকবে, এই সংক্রান্ত তথ্য ইতিমধ্যেই সামনে এসে গিয়েছে। আমি সেই তথ্যের মধ্যে এখন যেতে চাইছি না। যেটা বলতে চাইছি যে জনসংযোগ চলছে পুরো দমে। গোটা উত্তরবঙ্গ কিন্তু প্রথম দফার মধ্যেই ভোট পড়ে যাবে। স্বাভাবিকভাবে রাজনৈতিক দলগুলোর প্রথম নজর উত্তরবঙ্গকে কেন্দ্র করেই। মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, মালদা, কোচবিহার, জঙ্গিপুর, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দার্জিলিং, আলিপুরদুয়ার, রাজগঞ্জ, ঝাড়গ্রাম, ইসলামপুর, কালিম্পং, সব প্রথম পর্বের প্রথম দফার মধ্যেই ভোট পড়ছে। এখন ডুয়ার্সের নাগরাকাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শাসক দলের হয়ে রোড শো করলেন, এবং খুব স্বাভাবিকভাবেই তার দলীয় প্রার্থীদের সমর্থনে বক্তব্য রেখেছেন, এ বলাই বাহুল্য। এর পাশাপাশি কিন্তু আজ জলপাইগুড়ির রাজগঞ্জে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রচারে গিয়েছিলেন, এবং অমিত শাহের সভার কিছু ভিজুয়াল আমাদের কাছে রয়েছে, সেটা দেখানোর চেষ্টা করব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পৌঁছন জলপাইগুড়ির রাজগঞ্জে, সেখানে তার জনসভা ছিল। তার আগে আমরা দেখলাম যে যখন তার কপ্টার এসে পৌঁছচ্ছিল সেখানে মানুষের উৎসাহ উদ্দীপনা স্বাভাবিকভাবেই মারাত্মক রকম ছিল। অমিত শাহ প্রচারে তার বক্তব্য রাখেন দলীয় প্রার্থীর হয়ে, এবং সেখানে বেশ ভিড় নজরে পড়ল। আর গতকাল আমরা দেখেছিলাম যখন বিজেপি নেতা সুকান্ত মজুমদার সেই সময় যখন নির্বাচনী প্রচারে গিয়ে পৌঁছেছিলেন, তার হেলিকপ্টারের হাওয়ার দাপটে বাড়ির চাল উড়ে গিয়েছিল।
তো তারপর তো রাজনৈতিক একটা বিষয় আমরা লক্ষ্য করলাম যে রাজ্য সরকারের তরফে শাসক দল যাদের ক্ষতি হয়েছে তাদের বাড়িতে যান, দেখা করেন, খুব স্বাভাবিকভাবেই ক্ষতিপূরণের বিষয় আসে। আজ যখন অমিত শাহ জলপাইগুড়িতে পৌঁছন, রাজগঞ্জে অবতরণের সময়ের যে ভিজুয়াল যদি দেখানো সম্ভব হয় সেটা একটু দেখিয়ে আমরা চলে যাব জনসভায় দলীয় প্রার্থীর সমর্থনে ঠিক কি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। फिर अंग्रेज, फिर कांग्रेस और ममता रामलला को टेंट में रखे हुए। 2019 में आपने भाजपा सरकार बनाई, मोदी जी को दूसरी बार प्रधानमंत्री बनाया। मोदी जी ने राम मंदिर बनाकर जय श्री राम। चुनाव के बाद, भाजपा सरकार बनने के बाद जलपेश मंदिर को 50 करोड़ रुपया खर्च कर अपनी राजवंशी भाषा को जरा ध्यान से सुनना। राजवंशी भाषा को 8वीं अनुसूची में लाने का काम भारतीय जनता पार्टी की सरकार है। भाइयों बहनों, जलपाईगुड़ी टिम्बर और टूरिज्म के लिए जाना जाता है। ममता दीदी ने इसके अंदर चौथा टी जोड़ा, टीयर्स का टी, आंसुओं का टी। भारतीय जनता पार्टी के अनेक कार्यकर्ताओं पर ये ममता के गुंडों ने अत्याचार किया। 23 अप्रैल को ममता का हिसाब आप बरोबर कर दो, गुंडों का हिसाब हम बरोबर कर देंगे। सारे गुंडे उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी करेगी। একদম স্পষ্ট দেখলাম, কিন্তু সেই চিত্র আমাদের একদম পর্দায় স্পষ্ট দেখলাম। জলপাইগুড়ির রায়গঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির বক্তব্য শুনলাম এবং ডবল ইঞ্জিন সরকার নিয়েও কিন্তু তিনি অবশ্যই কথা বললেন। ভাস্কর দা, কি বলবেন এই বিষয়ে? জলপাইগুড়ির রাজগঞ্জে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য বলছিলেন, দলীয় প্রার্থীদের সমর্থনে বক্তব্য বলছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে যা কিছু ঘটল দিনভর, উত্তরবঙ্গের দিকে নজর রাখার মতোই আজ ঘটনাগুলো ঘটেছে। আমি এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের সাংবাদিক সৌভিক দত্তর কাছে। সৌভিক জলপাইগুড়ি থেকে আমাদের সঙ্গে রয়েছে। সৌভিক, উত্তরবঙ্গ তো রাজনৈতিক উত্তাপে সরগরম। আমি তোমার কাছে জানতে চাইছি, আজ দিনভর তোমার জেলায় ঠিক কি কি ঘটলো? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজকে জনসভা করেছেন জলপাইগুড়ি জেলায়। প্রথমে তোমাকে বলে রাখতে চাইবো, দার্জিলিং ও কার্শিয়াংয়ে কিন্তু তার প্রথমে জনসভা করার কথা ছিল। দার্জিলিং এর গোর্খা স্টেডিয়ামে, সেখানে রীতিমতো কর্মী সমর্থকদের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়, সমস্ত কিছুই ঠিকভাবে চলছিল। কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে কিন্তু আকাশপথ অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু দার্জিলিং এর সেই জনসভায় হাজির হতে পারেননি এবং দীর্ঘক্ষণ ধরে তিনি কিন্তু অপেক্ষা করেন শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু আবহাওয়া এতটাই খারাপ ছিল যে সেখানে কিন্তু আকাশপথে তার যাওয়া সম্ভব হয়নি। ফলত ভিডিও বার্তার মাধ্যমে কিন্তু সেখানে বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়বাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন, যার ফলেই কিন্তু জলপাইগুড়ি জেলায় যে রাজগঞ্জের ফাটাপুকুরে জনসভায় কিন্তু আসতে কিছুটা দেরি হয় অমিত শাহের। তিনি কিন্তু ভিডিও বার্তার মাধ্যমে পাহাড়বাসীকে বার্তা দিয়ে তারপরে কিন্তু জলপাইগুড়ির রাজগঞ্জের এবং জলপাইগুড়ি সদরের প্রার্থী বিজেপি প্রার্থী তাদের সমর্থনে বিজয় সংকল্প সভায় যোগ দেন। তিনি কিন্তু আকাশপথে হেলিকপ্টারে করে রাজগঞ্জে আসেন। তার পরবর্তীতে কিন্তু মঞ্চে উঠেই দেরি হয়ে যাওয়ার কারণে সরাসরি মঞ্চে উঠেই কিন্তু তিনি বক্তব্য রাখতে শুরু করেন।
আজকে তিনি কিন্তু বক্তব্যের শুরুতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এক হাত নেন এবং বিভিন্ন রকম রাজ্যের আরজে কারোর ঘটনা থেকে শুরু করে রাজ্যে দুর্নীতি চলছে এবং বিভিন্ন রকম ভাবে কিন্তু শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে রাজ্যে, এইগুলো বিষয়ে কিন্তু যেমন তিনি বলতে থাকেন এবং কিন্তু উত্তরবঙ্গকে নিয়েও কিন্তু বেশ কিছু বার্তা দিয়েছেন এবং প্রতিশ্রুতিও দিয়েছেন আজকে অমিত শাহ এই সভা থেকে। উত্তরবঙ্গে তোমাকে বলে রাখতে চাইবো, উত্তরবঙ্গে কিন্তু এইমস হাসপাতালের একটা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি এবং উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী যে জল্পেশ মন্দির রয়েছে ময়নাগুড়িতে অবস্থিত, সেই জল্পেশ মন্দিরকে যদি বিজেপি সরকার গড়তে পারে তাহলে কিন্তু বাংলায় বিজেপি সরকার আসলে সেই জল্পেশ মন্দিরকে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে সেখানে 50 কোটি টাকা খরচে কিন্তু সেই মন্দিরকে সাজিয়ে তোলা হবে। এছাড়াও চা বলয় এলাকায় কিন্তু দিনকে দিন ইন্ডাস্ট্রি গুলো বন্ধ হয়ে গিয়েছে, সেই সমস্ত চা বলয়ের ইন্ডাস্ট্রি গুলো চালু করা হবে এবং চা বাগানের উন্নয়ন করা হবে। চা বাগান সম্পর্কেও বেশ কিছু যেমন প্রতিশ্রুতি দিয়েছেন, তেমনি কিন্তু গোর্খা এবং রাজবংশী জনজাতিদের নিয়েও কিন্তু তিনি উন্নয়নের বার্তা দিয়েছেন এবং বিভিন্ন রকম উন্নয়ন সেই জনজাতিদের জন্য মোদী সরকার করতে চাইলেও রাজ্য সরকার বাধা দেওয়ার ফলে করা সম্ভব হয়ে ওঠেনি। তাই বিজেপি সরকার বাংলায় আসলে সমস্তটাই হবে এবং মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করেও কিন্তু দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন জলপাইগুড়ির রাজগঞ্জের সভা থেকে। ভাস্করদা, একটা বিষয় সৌভিক, শুধুমাত্র যে জল্পেশ মন্দির নিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন তা নয়, আরো অনেকগুলো ইস্যুতে কথা হয়েছে, তার মধ্যে রাজবংশী ভাষাও অন্যতম। এবং এই রাজবংশী ভাষা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক কি বললেন ভোটারদের উদ্দেশ্যে? দেখো, রাজবংশী ভাষা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিভিন্ন রকম রাজবংশী ভাষা একাডেমি থেকে শুরু করে রাজবংশী ভাষায় পঠন পাঠন অর্থাৎ বিদ্যালয়ের চালু করার কথাও কিন্তু এর আগে ঘোষণা করেছিলেন, কিন্তু সেই বিদ্যালয়ের কিন্তু ফলস্বরূপ এখনো বাস্তবায়িত হয়নি। তবে রাজবংশী ভাষা একাডেমি রাজ্য সরকার যেমন করেছিলেন, তেমনি কিন্তু আজকের সভা থেকে অমিত শাহ রাজবংশী সমাজের জন্য উন্নয়ন থেকে শুরু করে রাজবংশী ভাষা নিয়ে উত্তরবঙ্গে আলাদাভাবে গুরুত্ব দিতে চান তিনি। সেই গুরুত্ব দিতে গেলে যে বিজেপি সরকার কে প্রয়োজন বাংলায়, সেই বার্তাই কিন্তু তিনি দিয়েছেন এবং রাজবংশী এবং গোর্খা জনজাতিদের নিয়ে কিন্তু বেশ কিছু বার্তাও দেন আছে। দেখো সৌভিক, একটা বিষয় যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন সভা করছিলেন, কর্মীদের উদ্দেশ্যে কথা বলছিলেন, ভোটারদের উদ্দেশ্যে কথা বলছিলেন, তখনই ডুয়ার্সের নাগরাকাটায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম, তিনিও নির্বাচনী প্রচার রোড শো করলেন। এ সংক্রান্ত বিষয়ে কিছু কি আলোকপাত করতে পারো? একদমই তাই। দেখো, যখন আজকে জলপাইগুড়ি জেলায় অমিত শাহ সভা ছিল রাজগঞ্জে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রায় অংশ নেন। সেখান থেকে শিলিগুড়ি থেকে সরাসরি কিন্তু ডুয়ার্সে চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের চালসা থেকে কিন্তু চালসা নাগরাকাটা এলাকায় কিন্তু পদযাত্রায় অংশ নেন এবং সেখানকার যে প্রার্থীরা রয়েছেন, সঞ্জয় কুজুর নাগরাকাট প্রার্থী রয়েছেন, মালবাজারের বুলুচি নাগরাকাটা থেকে চালসা পর্যন্ত কিন্তু পদযাত্রায় অংশ নেন এবং মুখ্যমন্ত্রী ছায়া সঙ্গী হিসেবে কিন্তু সেখানে দেখতে পাওয়া যায় রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়কে। তিনি কিন্তু দলীয় রাজগঞ্জের 4 বারের বিধায়ক, তিনি টিকিট না পেয়ে কিন্তু তার মন ভার হয়েছিল, তাকে কিন্তু রীতিমতো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ছায়া সঙ্গী হিসেবে সেই পদযাত্রায় দেখা যায় এবং এই পদযাত্রার ফলে কতটা চা বলয় এলাকায় ডুয়ার্সে প্রভাব পড়বে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। তবে বলে রাখতে চাইবো, আজকের অমিত শাহ সভা থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদযাত্রা, দুটি কর্মসূচিতেই কিন্তু তৃণমূল বিজেপি দুটি কর্মসূচিতেই কিন্তু উপচে পড়েছিল ভিড় এবং প্রচুর জনসংখ্যা কিন্তু লক্ষ্য করা যায়। ভাস্কর, সবিক, এ তো গেল দুটি রাজনৈতিক দল, মূল যাদের বলা হচ্ছে যে এবারের নির্বাচনে প্রতিপক্ষ শাসক দল এবং বিরোধী দল বিজেপি, এই দুইয়ের মধ্যে মূল লড়াই অনেকে বলছেন। এবার আমি চলে আসি এই নির্বাচনী প্রচার থেকে একটু দূরে, যেখানে আমি জানতে চাইবো তোমার কাছে। দেখো, জলপাইগুড়ি জেলায় মোট 7টি বিধানসভা আসন রয়েছে, তার মধ্যে 6টি সংরক্ষিত। ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি, মাল এবং নাগরাকাটা। আমি তোমার কাছে জানতে চাইছি যে এই বিধানসভা কেন্দ্রগুলোয় মানুষের মূল সমস্যা কি এবং সেই সমস্যা সমাধানে যারা
বিধায়ক ছিলেন তারা কেমন কাজ করেছেন, মানুষের বক্তব্য, মানুষের সমস্যা সমাধানে কতটা উদ্যোগী হয়েছেন তারা, বিরোধীরাই বা কি বলছেন, একটু যদি বুঝিয়ে বলো এক্সপ্রেস নিউজের দর্শকদের। দেখো, একদমই তাই। তোমাকে বলে রাখতে চাইবো, জলপাইগুড়ি জেলার 7টি বিধানসভাতে কিন্তু বর্তমানে পরিসংখ্যান যেটা বলছে যে 4টিতে তৃণমূল কংগ্রেসের বিধায়করা রয়েছে এবং 3টি আসনে কিন্তু রয়েছে বিজেপি। এবং জলপাইগুড়ি জেলায় কিন্তু সাংসদ কিন্তু বিজেপির। বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে যে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় কিন্তু পানীয় জলের সমস্যা থেকে শিলিগুড়ি সংলগ্ন যে ডাবগ্রাম ফুলবাড়ি, সেখানে পানীয় জলের সমস্যা একটা বড় গুরুত্ব পাচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখতে চাইবো, জলপাইগুড়ি সদরেও যে রয়েছে শহর, সেখানেও কিন্তু পানীয় জলের একটা সমস্যা রয়েছে। এবং বিভিন্ন রকম ভাবে যে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মেডিকেল কলেজ কিন্তু গড়ে উঠেছে, কিন্তু সমস্ত পরিকাঠামো কিন্তু এখনো পর্যন্ত মেডিকেল কলেজের তৈরি হয়নি। সেই বিষয়ে যেমন একটা চিকিৎসা ব্যবস্থার সমস্যা রয়েছে। তার পাশাপাশি কিন্তু ধূপগুড়ি যদি দেখা যায়, সেই ধূপগুড়ি শহরে বিজেপির বিধায়ক ছিল, তারপরে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়। তার পরবর্তীতে কিন্তু উপনির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধূপগুড়ির দীর্ঘদিনের দাবি মহকুমা করা হবে ধূপগুড়িকে, এবং ধূপগুড়ির যে গ্রামীণ হাসপাতাল রয়েছে সেই গ্রামীণ হাসপাতালকে মহকুমা রূপে রূপান্তরিত করা হবে। সেই প্রতিশ্রুতি কিন্তু কিছুটা পূরণ হয়েছে, কারণ মহকুমা ঘোষণা হয়েছে ধূপগুড়িতে এবং হাসপাতালেরও কাজ শুরু হয়েছে। কিন্তু কোথাও গিয়ে কিন্তু শহরবাসী এবং মানুষের মধ্যে একটা কথা ছড়িয়ে পড়ছে, এবং তারা যেটা জানাচ্ছেন যে এই মহকুমা বা এই মহকুমা হাসপাতাল কিন্তু পুরোটাই একটা ভোটের ভোট বৈতরণী পার, এমনটা বিরোধীরা যেমন কটাক্ষ করছেন, তেমনি কিন্তু স্থানীয় বাসিন্দারাও অভিযোগ করছেন যে এখনো পর্যন্ত কিন্তু সেই মহকুমা হাসপাতাল পুরোপুরি ভাবে কিন্তু তৈরি করে উঠতে পারেনি। এবং ধূপগুড়ি মহকুমাও কিন্তু বিরোধীরা যেমন বারংবার বলতে থাকে যে সাইনবোর্ডেই শুধু ধূপগুড়ি মহকুমা হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু মহকুমার সঠিক সুযোগ সুবিধা যেমন পাওয়া যায়নি, তেমনি কিন্তু মালবাজারে আগে থেকে কিন্তু মালবাজারে বহু বছর আগেই মহকুমা ঘোষণা হয়েছে, তা সত্ত্বেও এখনো পর্যন্ত মালবাজারে মহকুমার সঠিক পরিকাঠামো গড়ে ওঠেনি, অর্থাৎ সাইনবোর্ডেই মহকুমা তৈরি হয়েছে, এমনটা কিন্তু সাধারণ মানুষের বক্তব্য। এছাড়াও কিন্তু পুরো ভোট যে রয়েছে, সে পুরো ভোট যেমন হয়নি বিভিন্ন পৌরসভায়, ধূপগুড়িতে পুরো ভোট হয়নি, যার ফলে কিন্তু একটা পুরবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে। তার কারণ পুরসভার যে পরিষেবা, সেই পরিষেবা কোথাও গিয়ে কিন্তু বেহাল অবস্থায় রয়েছে, সঠিকভাবে কিন্তু পরিষেবা পাচ্ছেন না পুরবাসী, যার ফলে কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়াও চা বলাই এলাকা, নাগরাকাটা বিধানসভা এবং মালবাজার বিধানসভা, এই দুটি বিধানসভা কিন্তু একদম চা বলাই এলাকা ডুয়ার্সে অবস্থিত। এই দুটি বিধানসভায় কিন্তু চা শ্রমিকদের বিভিন্ন রকম অভিযোগ বারংবার উঠে আসে, এবং এই দুই বিধানসভায় কিন্তু বহু চা বাগান দিনকে দিন যেমন আমরা দেখেছি যে বন্ধ হয়ে গিয়েছিল, তারপর মালিক পক্ষ কিন্তু চা বাগানে তালা ঝুলিয়ে চলে যায়, এবং তারপরে বেশ কয়েকটি চা বাগান খুলেছে, কিন্তু চা বাগানে কিন্তু সেই আগের যে স্বাচ্ছন্দ্য বা আগের যে উৎসাহ চা শ্রমিকদের মধ্যে, বা আগের যে একটা কাজকর্ম, সেখানে যে তাদের যে শ্রমিকদের যে পারিশ্রমিক থেকে শুরু করে তাদের তলব থেকে শুরু করে সে সমস্ত কিন্তু নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে চা শ্রমিকদের মধ্যে। ভাস্করদা, সৌভিক, এ তো গেল, তুমি সার্বিক একটা চিত্র তুলে ধরার চেষ্টা করলে যে 7টি বিধানসভা আসনে কি পরিস্থিতি রয়েছে। দেখো, সময় তো আর হাতে নেই, প্রচারও প্রায় শেষের মুখে। আমি তোমার কাছে জানতে চাইছি যে তুমি তো দিনভর ঘুরে বেড়াচ্ছ, মানুষজনের সঙ্গে কথা হচ্ছে, প্রচারগুলো কভার করছো, আমি তোমার কাছে জানতে চাইছি যে মানুষ তাদের সঙ্গে কথা বলে কি বুঝতে পারছো যে এবার এই 7টি বিধানসভা আসনে পাল্লা ভারী কার? একদমই তাই। দেখো, এই 7টি বিধানসভা আসনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি লড়াই হতে চলেছে তৃণমূল এবং বিজেপির সঙ্গে। তবে বিজেপিও কিন্তু এগিয়ে রয়েছে এই জলপাইগুড়ি জেলার বেশ কিছু আসনে, তার মধ্যে উল্লেখযোগ্য আসনগুলির মধ্যে হচ্ছে ধূপগুড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি, এবং কিন্তু জলপাইগুড়ি সদরেও কিন্তু বিজেপি কিছুটা এগিয়ে রয়েছে। এবং তোমাকে আরো বলে রাখতে চাইবো, তৃণমূলও কিন্তু তাদেরকে টক্কর দিতে একদম প্রস্তুত। প্রচারে যেভাবে ঝড় তুলেছেন দুটি দলই, দেখা যাচ্ছে মাটি কামড়ে কিন্তু প্রচার চালাচ্ছেন যেমন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, তেমনি কিন্তু মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু
একাধিক জনসভা করতে দেখা গিয়েছে। ময়নাগুড়ি বিধানসভায় কিন্তু বিজেপির দখলে ছিল, সেই বিধানসভা কিন্তু বিজেপি কিছু গোষ্ঠী কোন্দলে জড়িয়ে পড়ে। সেখানে দুজনকে প্রার্থী ঘোষণা হয়েছিল। প্রথমে একজনকে বিদায়ী বিধায়ককে প্রার্থী ঘোষণা করা হয়, তার পরবর্তীতে ডালিম রায়কে ঘোষণা করা হয়। সেখানে কর্মীদের মধ্যে একটা গোষ্ঠী কোন্দল লক্ষ্য করা যায়, যার ফলে সেখানে কিন্তু কিছুটা হলেও তৃণমূল এগিয়ে রয়েছে। তোমাকে মোটের উপর বলতে চাইবো যে 7টি বিধানসভার মধ্যে কিন্তু বিজেপি এবং তৃণমূলের কিন্তু জোর টক্কর রয়েছে 7টি বিধানসভাতেই, এবং 7টি বিধানসভার ফলাফল নিয়েও কিন্তু দুটি দলই বেশ চিন্তিত। সেজন্যই কিন্তু দুটি দলই প্রচারে কিন্তু জোর কদমে চালাচ্ছে। ভাস্কর দা, আচ্ছা, সৌভিককে এবার ছেড়ে দেবো, তার আগে আমি সঞ্জীব তোমার কাছে জিজ্ঞেস করব যে তুমি কি সৌভিককে কিছু জিজ্ঞেস করতে চাও? অবশ্যই, নির্বাচন যত সামনে আসে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু জনসভায় লেগেছে সবই, যেমন পাশাপাশি কিন্তু বিরোধী দিকেও যেরকম হচ্ছে সেরকম কিন্তু টিএমসি অর্থাৎ বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি আজকে সারাদিন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি রাজনাথ সিং বিভিন্ন জায়গায় কিন্তু জনসভা রয়েছে। এই বিষয়ে কি বলবে তুমি, মানে পরবর্তী সময় কি অন্যরকম একটি চিত্র ঘুরে যেতে পারে? দেখো, প্রচারকে কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হয়, কারণ প্রচারে বহু মানুষের জনসংখ্যা লক্ষ্য করা যায়, এবং দুটি দলেরই যে প্রচার, বিজেপি এবং তৃণমূল, দুটি দলের প্রচারেই কিন্তু প্রচুর মানুষের জনসংখ্যা লক্ষ্য করা যাচ্ছে। এই জনসংখ্যা দেখে বর্তমানে কিন্তু বোঝা যায় যে কোন দল আসলে এই জলপাইগুড়ির মাটি থেকে জয়ী হতে চলেছে বা কোন দল এগিয়ে থাকতে চলেছে। দুটি দলই কিন্তু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পড়ে রয়েছে জলপাইগুড়িতে, আজকেও কিন্তু তিনি রয়েছেন, রাত্রি যাপন করবেন ডুয়ার্সের চালসাতে, তেমনি কিন্তু অমিত শাহ কিন্তু উত্তরবঙ্গে রয়েছেন। আজকে শিলিগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি হয়ে কোচবিহার জেলাতেও কিন্তু একাধিক জনসভা করেছেন, আলিপুরদুয়ার জেলাতেও একাধিক জনসভা করেছেন কিন্তু অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করেছেন ময়নাগুড়িতে, এবং তাদের জনসভাকে ঘিরেও কিন্তু রাজনৈতিক একটা উত্তাপ বাড়ছে। কেননা তোমাকে বলে রাখতে চাইবো, ধূপগুড়িতে কিন্তু এই মুহূর্তে যে একটা মহাত্মা গান্ধীকে, যাকে জাতির জনক বলা হচ্ছে, সেই মহাত্মা গান্ধীকে নিয়ে কিন্তু রাজনীতি শুরু হয়েছে। কেননা এখানে বিজেপি বিধায়ক মহাত্মা গান্ধীকে কিন্তু দেশদ্রোহী বলেছিলেন। তার পরবর্তী জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে যদি সরকার গঠন করে তৃণমূল এবং জয় হয় ধূপগুড়িতে, তাহলে কিন্তু ধূপগুড়ির ডাকবাংলোতে মহাত্মা গান্ধীর মূর্তি স্থাপন করা হবে, এবং সেই মূর্তি স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন উদ্বোধন করতে। এমনই কিন্তু বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল দিয়েছিলেন। তুমি বুঝতেই পারছো যে রাজনৈতিক পারদ কতটা উঠতে চলেছে এই মুহূর্তে উত্তরবঙ্গ জুড়ে। কিন্তু একদম প্রচার চলছে এবং তৃণমূল কিন্তু তোমার কথা একটুখানি মাঝে শুনতে অসুবিধে হলো। যাই হোক, এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাবো, আর আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো সৌভিকের কথা শুনতে গিয়ে যে ত্রুটি সামান্যটুকু হলো তার জন্য মার্জনা করবেন। বুঝতেই পাচ্ছেন, আর আজ দিনভর কিছু এই ইন্টারনেট সমস্যা আমরা কিন্তু মুখোমুখি হয়েছি এবং তার থেকে বেরিয়ে এলাম। তারপরও আবার এই একটা ছোট সমস্যা এলো, এর জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি এক্সপ্রেস নিউজের দর্শকদের কাছে। তবে সৌভিক মূলগতভাবে যে কথা বলতে চাইছিল তার জেলা সম্পর্কে, তার যে 7টি বিধানসভা আসন রয়েছে সেই 7টি বিধানসভা আসন সম্পর্কে একটা ধারণা হয়তো পেয়েছেন। তবে যত দিন যাবে, এই মুহূর্তে প্রচার যখন হচ্ছে দুই ক্ষেত্রেই, শাসক এবং বিরোধী, আমার ইচ্ছে ছিল সৌভিকের কাছে জানতে চাইবো যে শুধুমাত্র কি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই দুইয়ের মধ্যেই লড়াই হচ্ছে, নাকি প্রদেশ কংগ্রেস যদি বলি, জাতীয় কংগ্রেস এবং একই সঙ্গে বামেরা তারাও কোনো রকম ভূমিকা রাখছে এই উত্তরবঙ্গ ভোটে। তারপর প্রশ্ন ছিল এসআইআর নিয়ে, নাম বাদ পড়া নিয়ে। যাই হোক, এই মুহূর্তে নিজেকে সংযত করতেই হলো, কারণ সেই সুযোগটুকু পেলাম না। পরবর্তীতে নিশ্চয়ই আবার যখন সৌভিকের সঙ্গে কথা হবে তখন এ বিষয়ে প্রশ্ন রাখবো, আপনাদের আরও স্বচ্ছভাবে ধারণাটা দিতে পারবো। তো যাই হোক, এখন একটু নজর রাখবো দক্ষিণ দিনাজপুরের দিকে। দক্ষিণ দিনাজপুরের থেকে কি খবর রয়েছে সঞ্জীব? অবশ্যই, সেখানে কিন্তু একদম অন্যরকম একটি খবর রয়েছে, যেমন কি পিংলা বিধানসভায় জোর কদমে কিন্তু নির্বাচনী প্রচারে বিজেপির প্রার্থী সৌগতা মান্নার সমর্থনে রোড শো করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রোড শো ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ভাস্করদা, আমরা দেখি সুকান্ত মজুমদার তিনি কি বললেন, যদি সুযোগ হয় সেটা আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করব। তারপর পরের খবরে যাব, পরের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করব। রাজনাথ সিং প্রচারে ঠিক কী বললেন আমরা সেটা
যেমন শুনবো সুকান্ত মজুমদার, তার বক্তব্যও শুনবো এই মুহূর্তে। দেখি কোনটা শোনা যায়। বাংলার ভোট যুদ্ধ। तो इंसाफ और इंसानियत, जस्टिस और ह्यूमैनिटी के आधार पर राजनीति की जानी चाहिए। लेकिन एक तरफा धर्म के आधार पर यहाँ की जो मेजॉरिटी पॉपुलेशन है उसके साथ भेदभाव किया गया। उत्तर बंगाल के लिए केवल 900 करोड़ दिए जाते हैं, लेकिन मदरसों का जब सवाल खड़ा होता है तो 5000 करोड़ रुपए मदरसों को दिए जाते हैं। कारण उसका है यहाँ पर नौकरियां बेची जा रही हैं, हजारों नियुक्तियां यहाँ पर रद्द हुई हैं, करोड़ों रुपए का भ्रष्टाचार सामने आया है। और केवल बंगाल की जनता ने इसे नहीं देखा है, बल्कि सारे हिंदुस्तान की जनता ने यह देखा है। রাজনাথ সিং এর প্রচার শুনলাম। এবার আমরা একটু শুনে নিই সুকান্ত মজুমদার তিনি যখন পশ্চিম মেদিনীপুরে বক্তব্য বললেন কি পরিস্থিতি তৈরি হয়েছিল, কি বলতে চাইছিলেন সেটা একটু শুনি। আমাদের প্রতিনিধি সেখানে ছিলেন। দেখো, মাননীয় মুখ্যমন্ত্রীর কথা সূত্র ধরে বলবো, সকলেই ঝাঁটা রাখুন, বারুণ রাখুন, মুখ্যমন্ত্রী যখন বলেছেন। আর সেই ঝাঁটা বারুণ দিয়ে তৃণমূল নামক আবর্জনা যেটা এই রাজ্যে এসেছে তাকে ঝেঁটিয়ে বিদায় করুন, ঝেঁটিয়ে পশ্চিমবঙ্গের বাইরে করুন। দেখুন, ভারতীয় জনতা পার্টি 21-এও ছিল, তার আগেও ছিল, 18টা সিট নিয়ে 19 সালে আমরা জিতেছিলাম। ভারতীয় জনতা পার্টি এখনো আছে, এবার সরকারে আসবে এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের আগামী দিনে সোনার পশ্চিমবঙ্গ বানাবে, সোনার বাংলা। আমাদের পতাকায় তো মেন গেরুয়া রং, তো অনেকের গেরুয়া রং সহ্য হয় না, গেরুয়াতে অ্যালার্জি, রামে অ্যালার্জি, ঠাকুর দেবতায় অ্যালার্জি থাকে, তো খুলে ফেলবে, অসুবিধা কি আছে? তো বড় রথি মহারথী দেখেছি, পুলিশকে সরিয়ে দিতে বলুন। আমি বলেছিলাম না, ব্যাঙেও এদের গায়ে হিসু করবে না। এদের যা অবস্থা না, পুলিশ যদি সরে যায় এদের পাশের বাড়ির লোকও এসে চাটা মেরে যায়। আমরা সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলাম, প্রচারে রাজনাথ সিং কি বলছেন সে কথাও শুনলাম। এবার আরেকবার সরাসরি আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করব, দেখি যে আমাদের সাংবাদিক শর্মী পাল সঙ্গে রয়েছেন কিনা। শর্মী, যদি তুমি সঙ্গে থাকো তাহলে তোমার কাছে জানতে চাইবো যে তোমার ওখানে আজ প্রচারের কাজ কেমন চললো। অনিবার্য কারণে শর্মীর সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ সম্ভব হয়নি। আমরা চলে যাচ্ছি আমাদের দক্ষিণ দিনাজপুরের সাংবাদিক সঞ্জয় রায়ের কাছে। সঞ্জয়, এই মুহূর্তে এক্সপ্রেস নিউজের বাংলার ভোট যুদ্ধে স্বাগত। জানতে চাইবো আজ দিনভর তোমার জেলায় ঠিক কি ঘটলো, কারণ অনেক ঘটনাবহুল দিন ছিল আজ তোমার এলাকায়। হ্যাঁ ভাস্করদা, আমার জেলায় যেমন আজকে পয়লা বৈশাখের দিনই কুমারগঞ্জ ব্লকে রাজনাথ সিং এসেছিলেন, তিনি আজকে ওখানে রোড শো করেছিলেন। তাছাড়াও প্রত্যেকটা রাজনৈতিক দলই বছরের প্রথম দিকটাকেই প্রচারে ব্যস্ত রেখেছিলেন। বেশ, আমি এই মুহূর্তে তোমার কাছে জানতে চাইছি যে দক্ষিণ দিনাজপুর, এই দক্ষিণ দিনাজপুরে যে কটি বিধানসভা কেন্দ্র আছে সেই বিধানসভা কেন্দ্রগুলোয় মূল সমস্যাটা কি, এবং এক্ষেত্রে যারা বিদায়ী বিধায়ক তাদের কাজকর্ম কেমন ছিল, মানুষের প্রতিক্রিয়া কেমন, বিরোধীরাই বা কি বলছেন, এ বিষয়ে জানতে চাইছি সঞ্জয়। দক্ষিণ দিনাজপুর জেলাতে আমাদের 6খানা বিধানসভা রয়েছে। 6খানা বিধানসভার মধ্যে গতবার যেটা জয়ী হয়েছিলেন সেটা শাসক দলের তৃণমূল 3টে জয়ী হয়েছিলেন এবং বিজেপির 3টে জয়ী হয়েছিলেন, তপন বিধানসভা, বালুরঘাট বিধানসভা এবং গঙ্গারামপুর বিধানসভা। এবার প্রচারে দেখা যাচ্ছে যে প্রচার করতে গেলে যেমন শাসক দল তাদের নানান প্রকল্প, নানান ভাতা সেগুলো তুলে ধরছেন, অথচ বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এখানে চাকরি নেই, এখানে শুধু ভাতার সরকার। এই প্রচারগুলো তারা তুলে ধরছে। পাশাপাশি যেখানে যেখানে বিজেপি বিধায়ক ছিল সেখানে কাজও করতে দেওয়া হয়নি, সেরকম অভিযোগ এসছে কিছু কিছু ক্ষেত্রে। যেমন তপন বিধানসভা এলাকাতে জলের কাজ করা খুব দরকার ছিল, সেই জায়গাটা প্রচন্ড ড্রাই এলাকা, সেখানে জলের সমস্যা সারা বছর ধরে রয়েছে। সেখানে বিধায়ক বুদ্ধরায় টুডু গত সেশনে আর কি তিনি জলের কাজ করতে গিয়েছিলেন, বারবার দরবার করেছিলেন বিধানসভায়, কিন্তু তার অভিযোগ যে তাকে কাজ করতে দেওয়া হয়। এরকম পরিস্থিতি চলছে। আর সাধারণ মানুষের মধ্যে রয়েছে যে কাজ করবে, শিক্ষা, স্বাস্থ্য,
নানান ব্যবস্থায় যারা যারা জোর দেবেন তাদের দিকেই নজর দেবেন সাধারণ মানুষ সরকারটা। দেখো সঞ্জয়, বাংলায় যদি কাটে কা টক্কর, এটা বাংলা তো নয়, হিন্দি থেকে কথা বলছি, সেটা হচ্ছে কাটে কা টক্কর যদি বলি, তাহলে উত্তরবঙ্গে কিন্তু লড়াইটা খুব জমজমাট এবং এটা প্রথম পর্বেই ভোট রয়েছে। আমি যদি 2021 সালের কথা বলি, 2021-এর নির্বাচনে প্রথম পর্বে যে জায়গাগুলোয় ভোট হয়েছে সেখানকার মধ্যে 92টা আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, বিজেপি জয়লাভ করেছিল 59টাতে। এখানে কিন্তু লড়াই ছিল, অন্যরা জিতেছিল একটা আসনে। এবার এই 2026-এ প্রথম পর্বের ভোটে 152টা সিটের মধ্যে কি পরিস্থিতি হতে পারে বলে মনে হয়? তোমার এলাকার কথাটাই প্রথম বলো। দক্ষিণ দিনাজপুর এলাকায় বিজেপির হাওয়াই বেশি, তবে ত্রিপাক্ষিক লড়াইও হতে পারে। যেমন বালুরঘাট বিধানসভা এলাকায় এবার ত্রিপাক্ষিক লড়াই হতে পারে, কারণ একদিকে যেমন নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষ, তিনি এর আগে এখানে এমপি ছিলেন, এক সময় তৃণমূলের সভাপতি ছিলেন, তিনি যেমন তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন। উল্টো দিকে সুকান্তর গড়ে বিজেপিতে প্রার্থী হয়েছে বিদ্যুৎ কুমার রায়। তাদের লড়াই তো থাকছেই, পাশাপাশি বিগত 7 বছরের মন্ত্রী এবং 1 বছরের বিধায়ক বিশ্বনাথ চৌধুরী ছিলেন বামফ্রন্টে আরএসপির তরফে, তিনি মারা গেছেন, তার ছেলে এবার প্রার্থী হয়েছে। সেখানে বামফ্রন্টের একটা সেন্টিমেন্টের ব্যাপার রয়েছে, সেখানে বামফ্রন্ট কিছুটা ভোট কাটবে বলে মনে হচ্ছে। অপরদিকে কুসুমুন্ডি এলাকায় সেখানেও 8 বারের বামফ্রন্টের বিধায়ক ছিলেন নর্মদা রায়, তার ছেলে জ্যোতির্ময় রায় এবার বামফ্রন্ট থেকে প্রার্থী হয়েছেন। সেখানেও একটা ত্রিপাক্ষিক লড়াই উঠে আসবে বলে মনে করা হচ্ছে, বিশেষজ্ঞরা সেটাই মনে করছে। ডাক্তারদা, আচ্ছা, তোমার এলাকার সমস্যার কথা যেটা জিজ্ঞেস করছিলাম তোমার কাছে, বিদায়ী যারা বিধায়ক রয়েছেন, কাজের নিরিখে মানুষ যদি মূল্যাঙ্কন করেন, তাদের প্রতি মানুষ কি খুশি নাকি অন্যরকম কোনো হাওয়া বুঝছো? না, কাজের দিকে যেমন বিজেপির যারা ছিলেন তাদেরকে রাজ্য সরকার দেওয়া হয়নি বলে অভিযোগ তারা তুলছেন। অপরদিকে যারা শাসক দলে ছিলেন, অর্থাৎ রেখা রায় কুসুমন্ডিতে, তিনি কিছু কাজ করেছেন বলছেন, রাস্তাঘাট, পানীয় জল এক্সেট্রা, কিন্তু সার্বিকভাবে সেভাবে যে কাজ হয়েছে তেমন না। মানুষের মধ্যে ক্ষোভ রয়ে গেছে, মানুষের চাহিদা তো থাকেই। পাশাপাশি কুসুমন্ডি আমি একটা কথা বলি সঞ্জয়, সেটা হচ্ছে এইটাই তো একমাত্র সময় যখন ভোটাররা বা সাধারণ মানুষ কিছু বলেন সেটা শোনার অপেক্ষা রাখেন জননেতারা। কারণ নির্বাচন হয়ে যাওয়ার পরে চিত্রটা তো পুরোপুরি উল্টে যায়। তো প্রার্থী কি বলছেন, কতটা কাজ হয়েছে, তার থেকেও বেশি মানুষ কি বলছেন সেটা জরুরি এই সময়টায় জানা বা শোনা। তো তুমি তো দিনভর ঘুরছো, সাধারণ মানুষের সঙ্গে কথা হচ্ছে, এখানে ওখানে তুমি কভার করতে যাচ্ছ, রোড শো কিংবা প্রচার, কি বুঝছো মানুষের উচ্ছ্বাসটা কোন দিকে, পাল্লাটা কোন দিকে বেশি ভারী? মানুষের মধ্যে একটা ক্ষোভ রয়েছে, মানুষ আরো ডেভেলপমেন্ট চায়, মানুষের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। মানুষ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেটা উত্তরবঙ্গেই হয়েছিল, বিজেপির আসন বেশি হয়েছিল, সেখানে বিজেপির দিকে পাল্লা পাক যায়। আর প্রচারের ক্ষেত্রে যেমন পরপর 2 দলের তরফ থেকেই নানান হেভিওয়েট নেতারা আসছেন, যেমন মমতা ব্যানার্জি এসেছিলেন, অভিষেক ব্যানার্জি এসেছিলেন, আবার পাল্টা উল্টো দিকে মোদী সভা করে গেছেন, গতকাল অমিত শাহ সভা করে গেছেন। এরই মধ্যে সাধারণ মানুষের কিন্তু চাহিদা প্রচুর রয়েছে, সাধারণ মানুষের অভিযোগ রয়েছে, অনেক কিছু কাজ আছে। যেমন বালুরঘাটে অর্পিতা ঘোষ এখন প্রচার চালাচ্ছেন যে তিনি জিতে আসলে তিনি এখানটায় একটা মেডিকেল কলেজ করে দেবেন, কিন্তু সাধারণ মানুষের মধ্যে খুব এত বছর ধরে সরকার থাকলো, প্রত্যেকটা জেলায় জেলায় মেডিকেল কলেজ হয়েছে, এত দূরে কেন মেডিকেল কলেজ হলো না? আবার পাল্টা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে বালুরঘাটে, যে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোই নেই, সেখানে একটা ভাড়া বাড়িতে বিশ্ববিদ্যালয় চলছে। এই যে নানান ছোট ছোট ক্ষোভ মানুষের, যে সঠিকভাবে কাজ হয়নি, আরো কাজের ত্বরান্বিত দরকার ছিল, সেই বিষয়গুলি উঠে আসছে। সঞ্জয়, মূল ইস্যু কি হতে চলেছে এবারে নির্বাচনে? এবারে নির্বাচনে ইস্যু বলতে ওই মানুষ যেটা চায়, শিক্ষা, স্বাস্থ্য, এগুলোর উপরে জোর দিতে চায়। পাল্টা উল্টো দিকে যেটা ভাতা সরকার তৈরি হয়ে গেছে, সেখানে মানুষ চাইছে চাকরি, মানুষ চাইছে কর্মসংস্থান, মানুষ কৃষির ক্ষেত্রে চাইছে যে কিছু ছাড় দেওয়া হবে, কৃষি ক্ষেত্রে উন্নয়ন করা হবে,
বা চাকরি বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান পাবেন, এটার উপরে জোর দিতে চাইছে মানুষ। বলছো কি, যেখানে শুনছি সব জায়গায় অন্যান্য ইস্যু যেগুলো, সেগুলো থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন, তুমি তো একটু অন্যরকমই কথা বললে। যাই হোক, অনেক ধন্যবাদ সঞ্জয়। পরবর্তীতে আবারও তোমার সঙ্গে কথা হবে। যত দিন এগিয়ে আসবে, পরিস্থিতির মধ্যে কিছু ফেরবদল ঘটছে কিনা তা জানার জন্য আবারও তোমার কাছে ফিরবো। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাবো এবং একই সঙ্গে জানাবো নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ। কথায় কথায় আমাদের দর্শক বন্ধুদেরও বলতে ভুল হয়ে গিয়েছে, বলা হয়ে ওঠেনি, এর জন্য ক্ষমা চাইছি। এক্সপ্রেস নিউজ পরিবারের তরফে আমাদের সমস্ত দর্শক, বিজ্ঞাপনদাতা এবং শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলার নতুন বছর সকলের খুব ভালো কাটুক, এটাই আশা করব। আচ্ছা সঞ্জীব, এবার একটুখানি সেই ভদ্রলোকের কথা বলো যাকে একবার চোখের দেখতে মানুষ মাঠে ঘাটে প্রান্তরে মঞ্চে একেবারে হই হই করে ছুটে যান। একদম, আমরা চোখ রাখবো পরবর্তী আমাদের জেলার দিকে, চোখ রাখবো রঘুনাথপুর বিজেপিতে প্রার্থী মামনি বাউরির সমর্থনে মেগা রোড শো করলেন মিঠুন চক্রবর্তী। আপনি মিঠুন চক্রবর্তীর কথা বলছিলেন, ঠিক তো? কোনো সংশয় নেই, একদমই। নতুন বাসস্ট্যান্ড থেকে ক্ষুদিরাম চক পর্যন্ত এই প্রচারে উপচে পড়া ভিড়, রোদ অর্থাৎ চড়া রোদ উপেক্ষা করে মানুষের উচ্ছ্বাস ছিল নজর কাড়া। নিরাপত্তায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। আমরা অবশ্যই এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব, তার আগে অবশ্যই দেখে নেব প্রতিবেদন পুরুলিয়া থেকে। পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচারে জোর কদমে নেমেছে বিজেপি। বুধবার দুপুরে দলীয় প্রার্থী মামনি বাউরির সমর্থনে আয়োজিত মেগা রোড শো ঘিরে শহর জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। এই প্রচারে বিশেষ আকর্ষণ ছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। হুডখোলা গাড়িতে চড়ে তিনি ও প্রার্থী মামনি বাউরি রঘুনাথপুর শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে যাত্রা শুরু করেন এবং ক্ষুদিরাম চক পর্যন্ত রোড শো করেন। প্রচন্ড গরম উপেক্ষা করেও বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে আসেন প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখার জন্য। রাস্তার দুধারে ভিড় উপচে পড়ে, যা কার্যত জনসমুদ্রের চেহারা নেয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকেই মোবাইলের ছবি ও ভিডিও ধারণ করেন। এই বিশাল জনসমাগমের কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকা জুড়ে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পূর্ণ হয়। বিজেপির এই শক্তি প্রদর্শন রঘুনাথপুর বিধানসভা এলাকায় নির্বাচনী লড়াইকে আরো জমজমাট করে তুলছে বলেই রাজনৈতিক মহলের মত। আগামী দিনে এই কেন্দ্রের ভোট যে বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে তা স্পষ্ট এই রোড শো থেকে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, পুরুলিয়া। দেখলাম সে চিত্র পুরুলিয়া থেকে রঘুনাথপুরে বিজেপি প্রার্থী মামনি বাউরির সমর্থনে মেগা রোড শো করলেন মিঠুন চক্রবর্তী। একদম সেই চিত্র আমরা দেখলাম। নতুন বাসস্ট্যান্ড থেকে ক্ষুদিরাম চক পর্যন্ত এই প্রচারে উপচে পড়া ভিড়, চড়া রোদ উপেক্ষা করে মানুষের উচ্ছ্বাস নজর কাড়া। নিরাপত্তা মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। একদম সেই চিত্র কিন্তু আমরা সরাসরি দেখলাম ভাস্করদা। দেখলাম, কিন্তু এরপর কি দেখব? দেখো, যে কথা বলছিলাম, যেটা দেখতে চাইছিলাম, সেটা হচ্ছে উত্তর 24 পরগনা থেকে আমাদের সাংবাদিক শর্মী পাল সম্ভবত এই মুহূর্তের সঙ্গে রয়েছেন। শর্মী, শুনতে পাচ্ছ? একদম একদম, আমি শুনতে পাচ্ছি। শর্মী, আজকের দিনে ভোট প্রচার তোমার জেলায় কেমন হলো? এবং বিষয়টা হচ্ছে তোমার ওখানে তো অনেকগুলো বিধানসভা কেন্দ্র। এবার যদি এক এক করে 1 মিনিট করেও বলতে বলি তাতে 33 মিনিট সময় কেটে যাবে। আমি তোমার কাছে জানতে চাইছি, আজ দিনভর তোমার জেলায় কোথায় কিরম প্রচার দেখলে? তাদের এখানে দিনভর প্রচার বেশ ভালোই হয়েছে। যত ভোট এগিয়ে আসছে তত প্রচারের ধুমও বাড়ছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের পক্ষ থেকেই বিভিন্নভাবে প্রচার হচ্ছে। কেউ প্রতিশ্রুতি একদম মাইল ফলক করে রাখছেন জনগণের সামনে, যে গত 5 বছরে কি কি কাজ হয়েছে এবং আগামী 5 বছরেও কি কি কাজের প্রতিশ্রুতি তারা দিচ্ছে সেগুলো মানুষের সামনে থাকছে। কিন্তু এখানে দাঁড়িয়ে এই জিনিসটা বলতেই হবে যে মানুষ তারা কিন্তু এখন ভীষণ প্র্যাকটিক্যালি সমস্ত বিষয় ভাবতে শুরু করেছেন ইতিমধ্যে। তারা জানেন যে তাদের জন্য কোনটা দরকার, কোনটা দরকার নয়, এবং কি কি উন্নয়ন হয়েছে আর কি কি উন্নয়ন এখনো বাকি আছে।
এবং আমাকে যদি বিধানসভা অনুযায়ী ধরে ধরে বলতে হয় তাহলে আমি আজকে মূলত 3টে বিধানসভার কথা বলতে চাই। তার মধ্যে অন্যতম আমডাঙ্গা বিধানসভা, যে আমডাঙ্গা বিধানসভা কিন্তু ভোট আসার সাথে সাথেই ভীষণ একটা সেন্সিটিভ বিধানসভা হিসেবে কিন্তু কাজ করে। আমডাঙ্গায় বিভিন্ন বুথ রয়েছে, যেই বুথগুলোতে কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে যে এরিয়া ডমিনেটিং সেটা ইতিমধ্যে চালু হয়ে গেছে, এবং ভোটের সময় যাতে সেখানে আবার কোন রকম নতুন করে, যেমন আমরা গত প্রত্যেকটা বিধানসভা নির্বাচন থেকে শুরু করে অন্যান্য নির্বাচনে আমরা দেখে থাকি, সেই পরিস্থিতি যেন শুরু না হয়, সেই পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সেই জন্য কিন্তু যথেষ্ট পদক্ষেপ এবারে পুলিশ প্রশাসন থেকে নেওয়া হয়েছে। বিধানসভার কথা যদি বলতে হয় তো সেখানকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদের বিভিন্ন দাবি রয়েছে, যেই দাবিগুলো কিন্তু গত 5 বছরেও পূরণ হয়নি এখনো অবধি। তাদের একটি মারাত্মক সমস্যা যেটা উঠে এসেছে সেটা স্বাস্থ্য ব্যবস্থা, এবং আমডাঙ্গায় এখনো পর্যন্ত যদি কোনো মানুষ মারাত্মকভাবে অসুস্থ হয় তবে কিন্তু সেখানে যে স্বাস্থ্য পরিকাঠামো আছে তার জন্য যথেষ্ট নয়, তাকে সে আমডাঙ্গা থেকে বারাসাত মহকুমা হাসপাতালে তাকে নিয়ে আসতেই হয়, সে যাই ঘটুক না কেন, কারণ সেখানকার স্বাস্থ্য যে পরিকাঠামো তা কিন্তু সেখানকার মানুষকে সেবা বা পরিষেবা দেওয়ার জন্য যথেষ্ট নয়। এবং এ কথা সেখানকার জনগণ এর আগেও জানিয়েছে এবং তারা আবারও কিন্তু সেই কথাই জানাচ্ছে। শর্মী, তুমি যদি স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন করো তাহলে তো সমালোচনার একটা জায়গা তৈরি হয়, শাসক দলের বিরুদ্ধেই সেই জনমত গড়ে ওঠার সম্ভাবনা, তাই কি? যদি আমাকে আমডাঙ্গা বিধানসভার কথাই বলতে হয় তাহলে সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠছে, কারণ সেখানকার মানুষ দীর্ঘদিন ধরে এই দাবি তুলে এসেছেন যে স্বাস্থ্যকার খুবই যেটা সেখানকার মানুষের নয়, এই কথা তারা একাধিকবার বলেছে। সেখানে কখনো ডাক্তার থাকছে না, কখনো ডাক্তার থাকলেও যথেষ্ট পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে ওষুধ সেখানে মজুদ থাকছে না। সুতরাং সেখানকার মানুষকে কিন্তু প্রতিনিয়ত একটা সমস্যার সম্মুখীন হতেই হচ্ছে, এবং সেখান থেকে তাদেরকে বারাসাতে আসতে হচ্ছে। এবং এখানেও একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার মতো, তারা যখন সেখান থেকে বারাসাতে আসবে সেই যে রাস্তা, সেই রাস্তার অবস্থা কিন্তু বেহাল। দীর্ঘদিন ধরে সেখানকার মানুষের একটা দাবি ছিল যে সেখানকার যে রাস্তা কিন্তু বারাসাত থেকে ছোট জাগুলিয়া পর্যন্ত সেই রাস্তা অত্যন্ত খারাপ ছিল। বর্তমানে মানুষের দাবি এবং প্রতিনিয়ত বিক্ষোভের মুখে পড়ে বর্তমানে NH-12 এর কাজ কিন্তু বারাসাত থেকে ছোট জাগুলিয়া পর্যন্ত শুরু হয়েছে, কিন্তু সে কাজ এখনো অবধি চলছে। সুতরাং সেই রাস্তা যে বেহাল, আচ্ছা বলো 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 শর্মী, বলো প্লিজ বলো। সেই যে বেহাল রাস্তা, সেখান দিয়ে যদি কোনো অসুস্থ মানুষকে বারাসাত অবধি নিয়েও আসতে হয় তাহলেও কিন্তু মানুষকে যথেষ্ট সমস্যার মুখেই পড়তে হয়। তুমি এর ব্যতিরেকে আর অন্য কোনো বিধানসভার কথা বলতে চাইবে এই মুহূর্তে? একদম একদম। আর আমি যদি আমডাঙ্গা বিধানসভা থেকে একটু সরে আসি দেগঙ্গা বিধানসভার দিকে, তাহলে এই দেগঙ্গা বিধানসভা কিন্তু এখানকার যে মানুষের দাবি সেটা আমডাঙ্গায় হ্যাঁ একটা পয়েন্টে গিয়ে কোথাও সমান, সেটা রাস্তা। সেখানেও কিন্তু কিছু কিছু জায়গা এমন রয়েছে যেখানে রাস্তার জন্য মানুষ প্রতিনিয়ত, আমরা দেখেছি গত বেশ কিছুদিন ধরে কিন্তু তারা বিভিন্নভাবে বিক্ষোভ দেখাচ্ছে, তারা তাদের দাবি দাওয়া তুলে ধরছে যে সেখানকার রাস্তার অবস্থা বেহাল। সেই রাস্তাগুলোর দিকে যাতে প্রশাসন বা সরকার যাতে নজর দেয় সে বিষয়ে কিন্তু তারা এর আগেও আলোকপাত করতে বলেছেন। এবং দেগঙ্গা বিধানসভা বিশেষ করে বিধানসভা কিন্তু কৃষি ভিত্তিক বিধানসভা, সুতরাং এখানকার যে কৃষিরা আছে তাদের কিন্তু একটা দাবি, তারা চায় যে সরকার যাতে আলাদা করে একটু গুরুত্ব দেয় তাদের ওপর, যে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা আছে সেগুলো যাতে তারা পায়। শর্মী, এ তো তুমি দুটি বিধানসভা কেন্দ্রের কথা বললে, যেটা থেকে একটা ধারণা করা যায় যে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ অসন্তোষটা কোথায়, এবং এর উপর ভিত্তি করেই জনমত তৈরি হবে তা বলাই বাহুল্য। আমি এই মুহূর্তে তোমার কাছে জানতে চাইছি, ভোটকে কেন্দ্র করে প্রথম দফা যে ভোট রয়েছে বা দ্বিতীয় পর্যায়ে, যখনই যে পর্যায়ে ভোট থাকুক না কেন, ভোটকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে কোনো ভয় বা ভীতি কাজ করছে কিনা? নির্বাচন কমিশন যেমন প্রত্যক্ষভাবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভোট করাতে চান, এই মুহূর্তে তুমি কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য প্রশাসনের তরফে মানুষকে বরাভয় দেওয়ার জন্য কোনো রকম পদক্ষেপ, কোনো কার্যকরী পদ্ধতি অবলম্বন করতে দেখছো কি? একদম একদম।
মানুষের এই যে ভয়ের জায়গা সেটা যাতে তৈরি না হয় সেই জন্য ইতিমধ্যেই কিন্তু বারাসাত জেলা প্রশাসনের পক্ষ থেকে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলা শাসক তিনি নিজে ঘোষণা করেছেন যে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা ইতিমধ্যে তৈরি হয়েছে, তাই ভোটের মুখে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের দুদিন আগে থেকে তাদেরকে তুলে নেওয়া হচ্ছে। তারা কিন্তু কোনো রকম ভোটের ডিউটিতে থাকবেন না এবং কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে কিন্তু ইতিমধ্যে এরিয়া ডমিনেটিং থেকে শুরু করে রুট মার্চ সেগুলোও তৈরি হয়েছে। যেসব স্পর্শকাতর বুথ রয়েছে পুরো যে জেলা জুড়ে সেই বুথগুলোকে চিহ্নিতকরণ করা হয়েছে এবং সেখানেও কিন্তু এক্সট্রা যে পুলিশ প্রশাসন রয়েছে, যে পুলিশ বাহিনী রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী তাদেরকেও কিন্তু সেখানে মোতায়েন রাখা হয়েছে, যাতে কোনো রকম পরিস্থিতিতে কোনো অপ্রীতিকর ঘটনা সেখানে না তৈরি হয় এবং যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেদিকে কিন্তু কড়া নজরদারি করা হয়েছে। এবং যে সমস্ত বয়স্ক মানুষরা রয়েছে যারা বুথ পর্যন্ত এসে ভোট দিতে পারবেন না, তাদের কিন্তু বাড়িতে গিয়ে ভোট নেওয়ার বা ভোট দেওয়ানোর একটা ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, ইতিমধ্যেই অনেকগুলো যেখানে প্রথম দফার ভোট সেখানে ইতিমধ্যেই কিন্তু এই বয়স্ক মানুষ যারা বা শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম তাদের ভোট গ্রহণ পালা কিন্তু প্রথম পর্বে যেখানে ভোট রয়েছে সেখানে ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আর তোমার এলাকায় সম্ভবত দ্বিতীয় দফায় ভোট, তাই কিছুটা সময় আরো হাতে রয়েছে, তাই তো শর্মী? একদম একদম, আমার এলাকায় দ্বিতীয় দফার ভোট। বলো শর্মী, বলো। আসলে এই যে বিধানসভা কেন্দ্রগুলোর কথা আমি বলছিলাম, তার মধ্যে কিন্তু একটা অন্যতম বিধানসভা কেন্দ্র আমাদের রয়েছে, মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র, যেখানে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ তিনি বিধায়ক হিসেবে রয়েছেন। গত বছরগুলোতেও তিনি ছিলেন এবং এই বিধানসভা কেন্দ্রের কথা যদি বলতে হয় তাহলে এখানেও কিন্তু বেশ কিছু সমস্যা যা কিন্তু উঠে আসছে মানুষের মধ্য দিয়েই। সেটি হলো এই মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র, এটি কিন্তু ভীষণ জনবহুল একটি এলাকা এবং এখানে যানজটের একটা বিশাল সমস্যা রয়েছে, যা মানুষ প্রতিনিয়ত সেটার মুখোমুখি হচ্ছে দিন প্রতিদিন এবং মানুষ একটা সমস্যা তৈরি হচ্ছে, মানুষের ভিড় বাড়ছে এবং সেই অনুপাতে যোগাযোগ ব্যবস্থায় কিছু অপ্রতুলতা দেখা দিচ্ছে, মানুষের অসুবিধে তৈরি হচ্ছে। নাগরিক পরিষেবার ক্ষেত্রে কিছুটা তো অসন্তোষ মানুষের মধ্যে রয়েইছে। যাই হোক শর্মী, এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাবো। উত্তর 24 পরগনা থেকে আমাদের প্রতিনিধি শর্মী পাল আমরা ওর সঙ্গে কথা বলছিলাম। ও মূলত দুটো বিধানসভা কেন্দ্র উত্তর 24 পরগনার সে নিয়ে বক্তব্য বলল। পরবর্তীতে আমরা আবারও যখন ওর সঙ্গে যোগাযোগ করব অন্য আরও 2টি বা 3টি বিধানসভা কেন্দ্র নিয়ে কথা হবে। সঞ্জীব, এরপর কি দেখাতে চাও দর্শকদের? অবশ্যই দেখাতে চাই, দক্ষিণ 24 পরগনায় আমরা চোখ রাখবো। ভোটের মুখেই ভাঙড়ে বড়সড় ভাঙন আইএসএফ শিবিরে। আজ অর্থাৎ বুধবারে 1 নম্বর ব্লকের নারায়ণপুর অঞ্চলে শওকত মোল্লার হাত ধরে প্রায় 50টি পরিবার সদস্য তৃণমূলে যোগ দিলেন। পাশাপাশি নবগতদের দাবি, সরকারের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়েই তাদের এই দলবদল। নির্বাচনের আগে এই ঘটনায় এলাকায় রাজনৈতিক সমীকরণ বদলে যাবে বলেই তারা আশাবাদী বা তারা এরকমটাই জানিয়েছেন। অবশ্যই এই বিষয়ে কথা বলবো, আগে দেখে নেব প্রতিবেদন। দক্ষিণ 24 পরগনার ভাঙড় 1 নম্বর ব্লকের নারায়ণপুর অঞ্চলে পদ্মপুকুর এলাকায় মঙ্গলবার এই রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। একসময় আইএসএফের দুর্গ হিসেবে পরিচিত এই এলাকা মঙ্গলবার রীতিমতো ধস নামে। শওকত মোল্লা নিজে উপস্থিত থেকে আইএসএফ ছেড়ে আসা কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা কর্মীও ছিলেন। ভোটের নির্ঘণ্ট বাজার পর ভাঙড়ে আইএসএফের ঘর খালি হওয়া বিরোধীদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছে রাজনৈতিক মহল। শওকত মোল্লা নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, মানুষ উন্নয়নের পক্ষেই আছে। এই পদ্মপুকুর থেকে 50টা পরিবার আজকের আমাদের দলের সঙ্গে যোগদান করেছে। মোস্তফা, আমার পাশে মোস্তফা দাঁড়িয়ে আছে। মোস্তফার নেতৃত্বে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নে সামিল হওয়ার জন্য ওরা আজকের আইএসএফ ছেড়ে আমাদের দলে যোগদান করেছে। আমি দলের পক্ষ থেকে ওদের স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক এবং আমাদের সঙ্গে কাজ করুক, এটা আমি চাইছি। যোগদানকারী কর্মীদের মতে আইএসএফের ওপর মোহভঙ্গ হওয়ার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের
জনমুখী প্রকল্পগুলির সুবিধা পাওয়ায় তারা ঘাসফুল শিবিরের পতাকা তলে আসার সিদ্ধান্ত নিয়েছেন। এই যোগদানের ফলে নারায়ণপুর অঞ্চলের তৃণমূল সাংগঠনিক শক্তি এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল। ভোটের ঠিক আগে এই ধরনের দলবদল তৃণমূলের আত্মবিশ্বাস বাড়লেও আইএসএফ এর জন্য তা বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। এলাকায় নিজেদের আধিপত্য ধরে রাখতে এই জয়কে কাজে লাগাতে চাইছে শাসক দল। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, দক্ষিণ 24 পরগনা। একদমই ভাঙড়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি। ভাস্করদা, কি বলবেন এই বিষয়ে? কিচ্ছু বলার নেই, কারণ সময় একেবারে শেষ হয়ে এসেছে আজকের অনুষ্ঠানের। বাংলার ভোট যুদ্ধ আজ এখানেই শেষ করব। পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আগামীকাল। তার আগে যেতে যেতে যেটুকু বলে যেতে চাইব যে বাংলার নতুন বছর আপনাদের জন্য মঙ্গলময় হোক, শুভ হোক। এক্সপ্রেস নিউজ পরিবারের তরফে সেই কামনা করি। আবারও ধন্যবাদ জানাই আমাদের দর্শকদের, বিজ্ঞাপনদাতাদের, শুভানুধ্যায়ীদের। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বাংলার ভোট যুদ্ধ, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়। নমস্কার। রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়।